স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনের সাথে আছি আমি ইসরাত মুক্তি। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে জয়পুরহাটের ৫ বিবি উপজেলার উচ্চনা সীমান্ত এলাকায় ভারতীয় বিএসএফ সদস্যরা কাঁটা তারের বেড়া দেওয়ার চেষ্টা করলে বিজিবির বাধায় তা পণ্ড হয়ে যায়। মঙ্গলবার বিকেলে উভয় পক্ষ পতাকা বৈঠকে নির্মাণাধীন বেড়াসহ কাঁটা তার সরিয়ে নেয়ার প্রতিশ্রুতি দেয় বিএসএফ। তবে এখন পর্যন্ত কাঁটা তারের বেড়া সরিয়ে না নেয়ায় স্থানীয়দের মাঝে উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি স্বাভাবিক বলে জানান বিজিবি কর্মকর্তা। জয়পুরহাট থেকে মাজিদুর রহমানের প্রতিবেদন। মঙ্গলবার ভোরে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে জয়পুরহাটে ৫বি উপজেলার ধরঞ্জি ইউনিয়নে ঘোনাপাড়া সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ। ২৮১ মেইন পিলারে ৩৩, ৩৪ ও ৩৫ সাব পিলার পর্যন্ত 0 পয়েন্ট থেকে ১৫ থেকে ২০ গজের মধ্যে ভারতীয় অংশে এই বেড়া নির্মাণ করা হয়। নির্মাণ কাজ দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছে সীমান্তে গিয়ে কাঁটাতারে বেড়া নির্মাণে বিএসএফকে বাধা দেয় বিজিবি। এরপর দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আন্তর্জাতিক আইন মেনে নির্মাণাধীন কাঁটাতারের বেড়া তুলে নেওয়ার আশ্বাস দেয় বিএসএফ। তবে এখন পর্যন্ত কাঁটাতারের বেড়া তুলে নেওয়ার কোনো কার্যক্রম চোখে না পড়ায় শঙ্কায় স্থানীয়রা। যেটা আশাবাদী যে ওনারা উঠাই নেবেন। আমরা আপাতত এখানে কোনো সেরকম নড়ার জন্য আমরা ভালো আছি। এখানে অনেকদিন থেকে তার কাটার বেড়া দেওয়ার জন্য চেষ্টা করতেছিল, আমাদের বিজিবি এবং আমাদের সাধারণ জনগণ বাধা দেওয়াতে দিতে পারেন। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে সীমান্তবর্তী এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বিজিবি। আমরা তাদেরকে নোটিফাই করি, তাদেরকে জানাই এবং আপনারা অবগত আছেন যে গতকালকে কোম্পানি কমান্ডার লেভেলে একটা মিটিং হয়েছে। এই মিটিং এর মাধ্যমে পতাকা বৈঠক যেটা হয়েছে তার মাধ্যমে তাদেরকে এটা বলা হয়েছে যে এই ধরনের কাজ যাতে তারা ভবিষ্যতে না করে, এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে ভবিষ্যতে এই ধরনের কাজ তারা করবে না। আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমান্ত থেকে ১৫০ গজের মধ্যে কোনো স্থাপনা ও কাঁটাতারে বেড়া নির্মাণ করা যাবে না। উদ্ভূত পরিস্থিতিতে দ্বন্দ্ব নিরসনে ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠকের সিদ্ধান্ত হয়েছে। মাজিদুর রহমান, এখন জয়পুরহাট। সীমান্তের শূন্যরেখার ১৫০ গজের মধ্যে কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। সীমান্তের যে কোনো সমস্যা বিজিবি বিএসএফ এর সমন্বিত উদ্যোগে সমাধান করা হবে। সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোনা মসজিদ বিওপির সম্মেলন কক্ষে সেক্টর কমান্ডার পর্যায়ে বিএসএফ বিজিবির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সীমান্ত নিয়ে যে কোনো ধরনের অপপ্রচার বা গুজব ছড়ানো, স্থানীয় জনগণের অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান থেকে বিরত থাকার বিষয়েও একমত হয়েছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। সৌজন্য সাক্ষাতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন রাজশাহী বিভাগীয় সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইমরান ইবনে এ রৌফ এবং বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন মালদা সেক্টরের ডিআইজি অরুণ কুমার গৌতম। কক্সবাজারে টেকনাফ উপজেলার নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে ৪.৫ লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। গত মধ্যরাতে উপজেলার নীলা ইউনিয়নের লেদা সীমান্তে অভিযান চালায় বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়ন। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবর পায় তারা। পরে আলাদা দুটি দল নিয়ে অভিযান চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা। পরে ঘটনাস্থল থেকে ৫টি বস্তায় থাকা ৪,৫০,০০০ ইয়াবা উদ্ধার করা হয়। এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে চেষ্টা চলছে বলে জানায় বিজিবি। বরিশাল নগরীতে ব্যাটারি চালিত ইজি বাইকের চাপায় এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা। বিষয়ে আরো জানাতে ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অমিত হাসান। অমিত, দুর্ঘটনার কারণ জানতে পেরেছেন কিনা জানাবেন এবং শিক্ষার্থীরা কি বলছেন? মুক্তি, আজ সকাল 11টার সময় বিএম কলেজ সড়কে একটি দুর্ঘটনা ঘটে এবং এই ঘটনায় একটি শিশু মারা যায় এবং অটোরিকশার ধাক্কাতেই সেই শিশুটি মারা যায় বলে এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা জানিয়েছেন। এবং তারপর থেকেই যারা বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এই সড়কটি অবরোধ করে আন্দোলন করে এবং এই সময় তারা 7 দফা দাবির একটি কথা বলেন। এবং এই মুহূর্তে যদি দেখায় যে 3টা থেকে সেই সড়কটি অবরোধ করার পরও এখনও কিন্তু সেই সড়কটি অবরোধ অবস্থায় রয়েছে এবং তারা সড়কে আগুন জ্বালিয়ে আসলে আন্দোলন করছেন। এবং তারা এই সময় জানাচ্ছেন
জানিয়েছেন যে বিএম কলেজের এই সড়কটিতে আসলে বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনা ঘটে এবং অনেক মানুষ কিন্তু আহত হয় এবং নিহতও হয়েছে। তো সে কারণেই এই সড়কে ডিভাইডার সহ রাস্তার মধ্যে ডিভাইডার এবং ফুটপাতের যে দোকানগুলো রয়েছে, ভ্রাম্যমাণ দোকানগুলো, সেগুলো অপসারণ এবং রাস্তা মুক্ত রাখা, ফুটপাতগুলো যেগুলো রয়েছে সেগুলো সবসময়ের জন্য মুক্ত রাখা, সিসি ক্যামেরার আওতায় পুরো বিএম কলেজের যে এলাকা রয়েছে সেই এলাকা নিয়ন্ত্রণাধীন থাকা। এবং এই সময়ে তারা আরও একটি জিনিস জানিয়েছেন যে এই যে মহাসড়কে এই যে ঘটনা, সেই ঘটনার আসলে যার সাথে যে জড়িত অটো চালক, সেই অটো চালককে দ্রুত সময়ের মধ্যেই গ্রেপ্তার করতে হবে। তবে বরিশাল কোতোয়ালি থানার যিনি ওসি রয়েছেন তিনি জানিয়েছেন যে এই ঘটনা এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি, সে কারণে আসলে তারা কোনো ব্যবস্থাও এখন পর্যন্ত গ্রহণ করতে পারেনি। তবে যদি অভিযোগ দায়ের হয় সেক্ষেত্রে তারা যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। এবং সড়কটি বিকেল 3টা থেকে কিন্তু এখন পর্যন্ত অবরোধ অবস্থায় রয়েছে। এই সময়ের মধ্যে কোনো ধরনের যানবাহন কিন্তু এই সড়কে চলাচল করতে পারছে না এবং তারা 7টা পর্যন্ত একটি সময় বেঁধে দিয়েছে। এই সময়ের মধ্যেই আসলে তাদের যে দাবি দেওয়া কিংবা তাদের যে ঘাতক চালক যে গ্রেপ্তার, সেই গ্রেপ্তার আসলে করতে হবে, তা না হলে তারা এই সড়ক অবরোধ করে রাখবে, এমনটাই আসলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং যারা স্থানীয় এখানে লোকজন ছিল তারা জানিয়েছেন যে বেলা 11টার সময় বিএম কলেজ রোডে একটি শিশু আসলে দোকানে যাওয়ার পথে সেখানে অটো চালক যে ইজি বাইকগুলো রয়েছে সেই ইজি বাইকের ধাক্কায় আসলে সে আহত অবস্থায় তাকে মেডিকেল নিয়ে যাওয়া হয়, কিন্তু মেডিকেল নেয়ার পরে যিনি চিকিৎসাধীন ডাক্তার রয়েছেন তিনি আসলে তাকে মৃত ঘোষণা করে। এবং তারপর থেকেই বিএম কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এই সড়কটি অবরোধ করেন এবং বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে আসলে আন্দোলনে নেমে যান। এবং তখনই থেকেই তারা 7টি দাবির কথা বলছেন, এই দাবিগুলো না মানা হলে তারা এই অবরোধ চালিয়ে যাবে বলেও জানিয়েছেন। এবং এই মুহূর্তের চিত্র যদি দেখাই যে সড়কে কোনো ধরনের যানবাহন চলছে না এবং সড়কের মাঝে যে ফুটপাতের দোকানগুলো রয়েছে সেগুলো থেকেই কিন্তু একটি ব্যারিকেড দিয়ে আটকে রাখার একটা কথা আসলে চিত্র দেখা যাচ্ছে কিন্তু এই মুহূর্তে। এবং বিএম কলেজের যে কয়টি গেট রয়েছে সেই গেটগুলোর সামনেও কিন্তু শিক্ষার্থীরা আসলে অবস্থান করছেন এবং আগুন জ্বালিয়ে তাদের আন্দোলন কিংবা বিক্ষোভ করছেন। এবং তারা বলছেন যে 7টার মধ্যে যদি তাদেরকে কোনো সুষ্ঠু সমাধান দেয়া না হয় তাহলে তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। তো বরিশাল বিএম কলেজ সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ মুক্তি। অমিত হাসান আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বরিশাল থেকে। কুমিল্লায় নাশকতার এক মামলা থেকে বিএনপি চেয়ারম্যান বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দিয়েছে আদালত। সোমবার কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ আদালত 1-এর বিচারক আফরোজা শিউলি তাকে অব্যাহতি দেন। তবে বুধবার বিষয়টি প্রকাশ্যে আসে। এসব তথ্য নিশ্চিত করেছে কুমিল্লার আদালতের পিপি কায়েমুল হক রিকু। তিনি বলেন 2015 সালের 25 জানুয়ারি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার 14 গ্রাম এলাকায় হরতালের সময় একটি কাভার্ড ভ্যান ভাঙচুর ও অগ্নিসংযোগ করে 20 দলীয় সরকারের নেতাকর্মীরা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। এই মামলায় খালেদা জিয়া সহ 32 জনকে আসামি করা হয়। তিনি এই মামলার 32 নম্বর আসামি ছিলেন। 20 জানুয়ারি খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে সবাইকে অব্যাহতি দেওয়া হয়েছে। স্থানীয় সরকার নয়, এই মুহূর্তে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে নির্বাচন কমিশন। বরিশালের নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে কথা জানান ইসি আব্দুর রহমান মাসুদ। ইসি মাসুদ জানান আগামী সংসদ নির্বাচন যাতে কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয় সে লক্ষ্যে কাজ করছে কমিশন। ভোটের গ্রহণযোগ্যতা নিয়ে যে প্রশ্ন ছিল সে জায়গা থেকে পরিস্থিতির উত্তরণ ঘটিয়ে সুষ্ঠু ভোট উপহার দিতে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। ভোটার তালিকা হালনাগাদ করতে দেশ জুড়ে 35,000 তথ্য সংগ্রহকারী কাজ করছে। এর আগে বরিশাল অঞ্চলের সকল পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন আব্দুর রহমানের মাসুদ। এখন জাতির সামনে সবচেয়ে বড় ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন, পার্লামেন্ট নির্বাচন। আমরা মূলত এখন জাতীয় সংসদের নির্বাচন নিয়েই বেশি ভাবছি। গ্রহণযোগ্যতার প্রশ্নবিদ্ধ ছিল, আমরা সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে একটা সঠিক, সুন্দর, মানুষের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা এখনও সচিবালয় সহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে বহাল রয়েছে। অবিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে অন্তর্বর্তী সরকার বিপদে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক। দুপুরে চট্টগ্রামে সেনবাগ সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, বিএনপি ও তারেক রহমান অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছে। বিএনপি আশা করে বর্তমান সরকার দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশকে ফিরিয়ে আনবে। তবে 5 মাস পেরিয়ে গেলেও নির্বাচনের
কোনো আলামত না থাকায় ১/১১-র মতো আরেকটি সরকার গঠনের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন তিনি। আলহামদুলিল্লাহ, আমাদের তারেক রহমান নিঃশর্তভাবে আপনাকে সমর্থন দিয়েছে। এই সমর্থনের অর্থ এই নয় বাংলাদেশে আবার মঈন ফখরুদ্দিনের মতো ডিলে করে, বিলম্ব করে, 111 মতো সৃষ্টি করে আবার নির্বাচনকে বিলম্বিত করে জনপ্রতিনিধি হাতে ক্ষমতা হস্তান্তরে বিলম্বিত করার একটা চক্রান্ত আভাস আমরা গন্ধ পাচ্ছি। ফরিদপুরে আসামি ধরতে গিয়ে অভিযানের সময় দুর্বৃত্তদের হামলায় ডিবি পুলিশের অন্তত ৬ সদস্য আহত হয়েছেন। এর মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাত 8:30টার দিকে মধুখালী উপজেলার ডুমাইন বাজার এলাকায় আসামি ধরতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় মাদক সহ বিভিন্ন মামলার বেশ কয়েকজন আসামিকে গ্রেফতার করা হয়। এক পর্যায়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে আসামিদের ছিনিয়ে নেয় সংঘবদ্ধ দুর্বৃত্তরা। তাদের লাঠি সোঁটা ও দেশীয় অস্ত্রের আঘাতে আহত হন ডিবি পুলিশের অন্তত ৬ সদস্য। পরে স্থানীয় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পেনশনে পার্ট অফ পে রানিং অ্যালাউন্স প্রদান ও নিয়োগে বৈষম্যমূলক শর্ত বাতিল না হলে আগামী ২৮ জানুয়ারি থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য ট্রেন চালানো বন্ধের ঘোষণা দিয়েছে রেলওয়ের রানিং স্টাফ কর্মচারীরা। দুপুরে চট্টগ্রাম রেল স্টেশনে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনটির নেতারা। বক্তারা বলেন, রেলওয়ের চালক, হেল্পার, গার্ড ও টিটি মিলে প্রায় ১,০০০ কর্মচারী কাজ করেন, যারা ব্রিটিশ আমল থেকে পেনশনের সঙ্গে রানিং পে সুবিধা পেলেও ব্যয় সংকোচনের জন্য ২০২১ সালে তা বাতিল করা হয়। একই সাথে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের বৈষম্যমূলকভাবে দুটি শর্ত জুড়ে বেতন ভাতা কমিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে বেশ কয়েকবার আন্দোলনের পর ২০২৩ সালে অর্থ মন্ত্রণালয় বৈষম্যমূলক সেই প্রজ্ঞাপন বাতিল করে আগের নিয়ম বহাল রাখার আশ্বাস দেয়, কিন্তু তার প্রায় ২ বছর পরও আগের নিয়ম বাস্তবায়ন হয়নি। নেতারা বলেন, আগামী ২৭ জানুয়ারির মধ্যে অর্থ ও রেল মন্ত্রণালয় থেকে বিষয়টি সুরাহা না হলে ২৮ জানুয়ারি থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হবে। আমাদের কোর্টেরও রায় আছে এবং বিভিন্ন সময় আমাদের তথ্যপত্র আছে, সব কিছু দেওয়া হয়েছে আমাদের এটা লিগেলিটি, এবং লিগেলিটি এরা স্বীকার করছে। রেল টোটাল স্বীকার করে, রেল ভবনের টোটাল একেবারে ডিজি থেকে ধরে সচিব পর্যন্ত সবাই স্বীকার করে, এবং তারা অনেক তথ্যপত্র দিয়েছে। কিন্তু অর্থমন্ত্রী এটা করতেছে, তারা জোর করে এটাকে চাচ্ছে যে না দেওয়ার জন্য। যদি আমাদের এই দাবি না মানে গভর্নমেন্ট, তাহলে আমাদের কোনো রানিং স্টাফ, বিশেষ করে এলএম, এএলএম, গার্ড, আমাদের টিটি ভাইরা কেউই তাদের নিজ নিজ কর্ম থেকে সবাই বিরত থাকবেন। গেল বেশ কিছুদিন ধরে চালের দাম ঊর্ধ্বগতি হওয়ায় বগুড়ায় ৩০টি পয়েন্টে শুরু হয়েছে ওএমএস কর্মসূচির আওতায় চাল ও আটা বিক্রি কার্যক্রম, যেখানে ৩০ টাকা কেজি দরে চাল ও ২৪ টাকা কেজি দরে আটা কিনতে পারছেন ক্রেতারা। সকাল থেকে ৩০টি পয়েন্টে চাল ও আটা কিনতে ভিড় করেন ক্রেতারা, যেখানে একজন ব্যক্তি সর্বোচ্চ ৫ কেজি চাল ও ৫ কেজি আটা কিনতে পারছেন। স্বল্প মূল্যে পণ্য কিনতে পেরে খুশি সাধারণ ক্রেতারা। খাদ্য কর্মকর্তারা বলছেন, প্রতিদিন ১৬ টন আটা ও ২৮ টন চাল বিক্রি করা হবে। লাভ হচ্ছে ৫ কেজি আটা ১২০ টাকা, আর কিনতে গেলে পরে ২০০ টাকা। এইভাবে সরকার যেন আরো দেয়, সেই উদ্যোগ যেন সরকারটা নেয়। এখানে যত জনগণ আর যে এই দুইটা দিয়ে ডিলার দিয়ে হয় না, ওই আরো ডিলার বাড়ানো লাগবে, আরো এই এলাকার লোকজন যেন পায়। এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে সরাসরি দেখতে চোখ রাখুন youtube.com/c/ekhon tv তে।